এই বর্ণটির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। নত্য বিধান এই কথাটি বলার সাথে সাথেই আরেকটি ধ্বনির বিধান আমাদের মনের মধ্যে উঁকি ঝুঁকি দেয়। আমরা মনে করতে পারি সহজেই, নিশ্চয়ই তোমাদেরও এতক্ষণে মনে পড়ে গেছে। আজ আমরা আলোচনা করব যে হরফটি নিয়ে, তৎসম শব্দে যার ব্যবহার নিয়ে। সেটি কি প্রিয় শিক্ষার্থীরা? নিশ্চয়ই তোমরা ধরতে পেরেছ, সেটি হলো মূর্ধন্য স, মূর্ধন্য সত্য বিধান। আমি বর্ণটিকে একটু লিখি এখানে। এই যে মূর্ধন্য স, এই মূর্ধন্য স তৎসম শব্দে কোথায় কিভাবে ব্যবহৃত হয়, এটি হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়। একটি বিষয় গত ক্লাসে আমি বলেছিলাম, মূর্ধন্য নয়ের উচ্চারণ বর্তমান বাংলা ভাষায় দৈনন্দিন ব্যবহারের যে বাক্য, তার মধ্যে কিন্তু নেই। ঠিক একই রকম ভাবে মূর্ধন্য ষয়ের উচ্চারণও কিন্তু এখন আমাদের দৈনন্দিন কথাবার্তার মধ্যে নেই। এটি কোনো এক সময়ে ছিল। সংস্কৃত ভাষায় যখন কথা বলা হতো, বিশেষত বিশিষ্ট ব্যক্তিবর্গ যখন ধর্মীয় বিষয়াদি এবং আরও কোনো শিষ্ট সমাজে প্রচলিত বিষয়ের আলোচনা করতেন, তখন তারা হয়তো এই তৎসম শব্দে যে কথাবার্তা বলতেন, তার মধ্যে মূর্ধন্য ষয়ের উচ্চারণের ব্যবহারটি ছিল। কিন্তু আজ সেটি আর অবশিষ্ট নেই। কিন্তু আমরা তৎসম শব্দ আলোচনার সময়ে সংস্কৃত ভাষায় মূর্ধন্য ষয়ের যে ব্যবহার, সেটিকে উপেক্ষা করতে পারি না। সেটি আমাদের বহন করে নিয়েই চলতে হয়। তো তারই ধারাবাহিকতায় আমরা মূর্ধন্য ষ তৎসম শব্দে কোথায় কিভাবে ব্যবহৃত হয়, সেটি নিয়ে আজ আলোচনা করব। তো আমরা আস্তে আস্তে আমাদের মূর্ধন্য সত্য বিধানের দিকে এগোই, যে আমরা কোথায় কিভাবে মূর্ধন্য ষয়ের ব্যবহার করি। প্রথমেই আমি একটি সহজ নিয়ম, যেটি মনে রাখা অপেক্ষাকৃত সহজ, সেটি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করি। সেটি হচ্ছে, রি এর পরে, রি বা রিকার এর পরে মূর্ধন্য ষ হয়। এই যে রি বা রিকার এর পরে মূর্ধন্য ষ হয়। এই যে একটি নিয়ম, খুবই সাধারণ একটি নিয়ম, যেটি তোমরা সহজেই মনে রাখতে পারবে। এটি আমরা প্রথমেই লিখলাম। আমরা কিছু উদাহরণ দিতে পারি এর, যেমন মনে করো ঋষি, ঋষি, যেমন মনে করো বৃষ, ঋষভ, ঋষভ মানে ষাঁড়, ষাঁড়, ঋষভ, কৃষ্ণ, ঋকার রয়েছে এখানে। এরকম আরো কিছু শব্দ রয়েছে, যে শব্দগুলোতে রি এর পরে বা রিকার এর পরে মূর্ধন্য ষয়ের ব্যবহার হয়। এটি একটি অপেক্ষাকৃত সহজ মনে রাখার জন্য একটি নিয়ম। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে রি এর পরে মূর্ধন্য ষ হয়। এরপরে আমরা আরো একটি নিয়ম নিয়ে
আলোচনা করব। অ এবং আ ছাড়া অন্য যে কোনো স্বরবর্ণ, রস্বই, দীর্ঘই, রসৌ, দীর্ঘ, এই যে অ ছাড়া অন্যান্য স্বরবর্ণ রয়েছে, এগুলি এবং ক এবং আরো একটি হরফ বা বর্ণ র, এর পরে ধাতু প্রত্যয় যোগে যদি নতুন কোনো শব্দ গঠিত হয়, তখন যে শব্দটির সঙ্গে যোগ হলো, যে প্রত্যয় কিংবা যে ধাতুর সঙ্গে অ আ ছাড়া অন্যান্য স্বরবর্ণ কিংবা ক অথবা র যুক্ত হলো, সেই ধাতু বা প্রত্যয়ের সঙ্গে যদি দন্তস্ব থাকে, সেই দন্তস্বটি নতুন শব্দ তৈরি হওয়ার সময়ে আর দন্তস্ব থাকে না, সেটি মূর্ধন্য স্বয়ে পরিবর্তিত হয়। এটি একটি নিয়ম। তো আমি নিয়মটি তোমাদের জন্য বোর্ডে লিখে দিচ্ছি। অ আ ছাড়া অন্য স্বরবর্ণ, অ আ ছাড়া অন্য স্বরবর্ণ ক র, এরপরে প্রত্যয় আদির অর্থাৎ ধাতু কিংবা প্রত্যয় এর সঙ্গে যে দন্তস্ব থাকে, সেই কারণে বলা হচ্ছে প্রত্যয় আদির দন্তস্ব মূর্ধন্য স্বয়ে পরিবর্তিত হয়। এটি একটি নিয়ম যে অ আ ছাড়া অন্য যে কোনো স্বরবর্ণ ক বা র এর পরে প্রত্যয় বা ধাতুর দন্তস্ব মূর্ধন্য স্বয়ে পরিবর্তিত হয়। এবার আমরা একটু দেখব যে কিভাবে এটি পরিবর্তিত হচ্ছে। যেমন স্থা একটি ধাতু, স্থা ধাতুর সঙ্গে অন প্রত্যয় যুক্ত হয়ে যে শব্দটি হয় সেটি হলো স্থান। তোমরা দেখতে পাচ্ছ স্থানে কিন্তু দন্তস্ব, তাই তো? স্থান লিখতে দন্তস্ব। কিন্তু তোমরা খেয়াল করো, যদি আমরা প্রতিষ্ঠান লিখি, প্রতিষ্ঠান, তাহলে কিন্তু প্রতিষ্ঠানে দন্তস্ব আর নেই, এটা হয়ে গেছে মূর্ধন্য স্বয়ে ঠ, স্থান, প্রতিষ্ঠান। কেন হলো সেটি এই নিয়মের মধ্যেই রয়েছে। এখানে প্রতিতে একটি ই আছে, ই, আর ই এর পরে স্থান, যে কারণে এটা হয়ে গেছে প্রতিষ্ঠান। ই এর পরে স্থান, তাহলে দাঁড়াচ্ছে কিরকম? আমরা যদি বিষয়টাকে একটু ব্যাখ্যা করি, প্রতি যোগ স্থা ধাতু অন প্রত্যয়, এই ইটা থাকার কারণে এই দন্তস্বটি মূর্ধন্য স হয়ে গেছে। মূর্ধন্য স্বয়ে ঠ দিয়ে আমরা লিখেছি প্রতিষ্ঠান। এরকম অধিষ্ঠান শব্দ যদি হয়, একই ঘটনাই ঘটবে। আমরা প্রতিষেধক এই শব্দটিকে তো সবাই জানি। প্রতিষেধক শীত ধাতুর সঙ্গে যুক্ত হয়ে প্রতিষেধক হয়, কিংবা মনে করো নিষিদ্ধ কিংবা নিষেধ, এই যে শব্দগুলি রয়েছে, এখানে শীত ধাতুটি কাজ করে। আমরা নিষিদ্ধ শব্দটিকেই দেখি, প্রথমে আমরা সিদ্ধ শব্দটিকেই দেখি। সিদ্ধ শব্দটি কিভাবে হয়
দেখো, শীত ধাতু, শীত যোগ ত হচ্ছে সিদ্ধ। শীত ধাতুর সঙ্গে ত প্রত্যয় যোগে সিদ্ধ শব্দটি তৈরি হচ্ছে। এখানে কিন্তু দন্তস্ব আমরা দেখতে পাচ্ছি, কিন্তু নি এর পরে, নি অর্থাৎ এই যে ন এর সঙ্গে রস্বইকার রয়েছে, নি, এই রস্বইকারটির কারণে, এই যে রস্বইকারটি আমরা দেখছি, নয় রস্বইকারে নি, রস্বইকারটির কারণে সিদ্ধর সঙ্গে যুক্ত হয়ে এই দন্তস্বটি মূর্ধন্য স হয়ে যাচ্ছে। বিষয়টিকে ব্যাখ্যা করলে এরকমই দাঁড়াচ্ছে, নি যোগ শীত ধাতু ত প্রত্যয়। আমরা যে শব্দটিকে পাচ্ছি সেখানে কিন্তু আর দন্তস্ব নেই, হয়ে যাচ্ছে নিষিদ্ধ মূর্ধন্য স। তাহলে আমরা বললাম অ আ ছাড়া অন্য স্বরবর্ণ ক এবং র এর পরে ধাতু বা প্রত্যয়ের দন্তস্ব মূর্ধন্য ষয়ে পরিবর্তিত হয়। এটি একটি নিয়ম যে কখন মূর্ধন্য ষয়ের ব্যবহার হয় তৎসম শব্দে। আমরা আরো একটি নিয়ম এখানে লিখব এবং আলোচনা করব। যুক্ত বর্ণের ব্যবহার তো রয়েছে আমাদের বাক্যে, শব্দে। তো ট এবং ঠ এর আগে যুক্ত বর্ণ হিসেবে মূর্ধন্য ষয়ের ব্যবহার হয়। এটি একটি নিয়ম, আমরা লিখি। এটিও মোটামুটি সহজে মনে রাখা যায়। ট ও ঠ এর আগে যুক্ত বর্ণ রূপে মূর্ধন্য ষ ব্যবহৃত হয়। এটিও আমরা মোটামুটি সহজে মনে রাখতে পারি। ট এবং ঠ এর আগে যুক্ত বর্ণ রূপে মূর্ধন্য ষ ব্যবহৃত হয়। যেমন নিষ্ঠুর, নিষ্ঠুর লিখতে আমরা লিখি মূর্ধন্য ষয়ে ঠ, তাই না? যেমন কষ্ট, মূর্ধন্য ষয়ে ট। যেমন স্পষ্ট, মূর্ধন্য ষয়ে ট। এই যে শব্দগুলি রয়েছে, যেমন নষ্ট, ভ্রষ্ট, এখানে মূর্ধন্য ষয়ের ব্যবহার রয়েছে। ভ্রষ্ট, এরকম আরো অনেক শব্দ রয়েছে যেখানে আমরা মূর্ধন্য ষ ব্যবহার করি, কারণ ট এবং ঠ এর আগে, এই যে ট এর আগে বসেছে, এই যে ঠ এর আগে বসেছে, এই যে ট এর আগে বসেছে বলেই সেটি আর কোনো স না হয়ে মূর্ধন্য স হয়েছে। তৎসম শব্দে মূর্ধন্য হওয়ার এটি একটি অন্যতম বিধি। তাহলে আমরা দেখলাম যে তিনটি বিধি মূর্ধন্য সত্য বিধানে আমরা কিন্তু ইতিমধ্যে লিখে ফেলেছি। এবারে আমরা আরো একটি নিয়ম লিখব মূর্ধন্য স ব্যবহারে। আচ্ছা, আমরা ধাতু শব্দটির উল্লেখ করছি বারবার, তাই না? আমাদের এই মূর্ধন্য স আলোচনা করতে গিয়ে ধাতুর কথাটি বারবার চলে আসছে। আমি ছোট্ট করে একটু তোমাদের ধাতু বিষয়ে বা ক্রিয়ামূল বিষয়ে একটু আলোচনা করে যাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধাতু হলো ক্রিয়াপদ তৈরি হওয়ার মূলে যে শব্দের অংশবিশেষ থাকে, যেটা কোনো কাজকে নির্দেশ করে। ক্রিয়ামূলের যে মূল শব্দ, এই জন্যই ওর নাম ক্রিয়ামূল। ক্রিয়ামূলের মূলে যতটুকু থাকে ততটুকুকে বলা হয় ধাতু। তো ধাতুর সঙ্গে অন্য ধ্বনি বা বর্ণ যুক্ত হয়ে নতুন আরেকটি শব্দ তৈরি হয়। সেটি ক্রিয়াপদ হতে পারে কিংবা অন্যান্য পদও হতে পারে।
তো সেটি হচ্ছে ধাতু বা ক্রিয়ামূল। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। আমরা এবার আবার আরো একটি নিয়মের দিকে সামনের দিকে এগোই। ই কিংবা উকারান্ত উপসর্গের পর আমরা লিখি ই কিংবা উকারান্ত উপসর্গের পর, অর্থাৎ এমন উপসর্গ যার শেষে ই কিংবা উ রয়েছে বা ইকার বা উকার রয়েছে। তাহলে আমরা লিখলাম ই কিংবা উকারান্ত উপসর্গের পর, অর্থাৎ এমন উপসর্গ যার শেষে ই কিংবা উ রয়েছে কয়েকটি ধাতু। সেই কয়েকটি ধাতুর মধ্যে কি কি রয়েছে আমরা উল্লেখ করতে পারি। কয়েকটি ধাতুর যেমন স্থা একটা ধাতু, এটি হচ্ছে ধাতুর চিহ্ন স্থা ধাতু। যেমন সদ ধাতু, সদ ধাতু যেমন সনজ সঞ্চ ধাতু। কি লিখলাম? স্থা, সদ, সঞ্চ, আর রয়েছে শীত, শীত, শীত একটি ধাতু রয়েছে। শীত দন্তস্বয় রস্যি ধ, সবই দন্তস্বয়ের ব্যবহার, শীত ইত্যাদি। অর্থাৎ ই কিংবা উকারান্ত উপসর্গের পর কয়েকটি ধাতু, সেই ধাতুগুলোর কয়েকটি আমরা এখানে লিখেছি। স্থা, সৎ, সঞ্চ, শীত, শীত, আরো দুই একটি রয়েছে। এর যে শটি রয়েছে অর্থাৎ দন্ত শটি রয়েছে সেটি মূর্ধন্য শয়ে পরিবর্তিত হয়। ধাতুর দন্ত স মূর্ধন্য শয়ে পরিবর্তিত হয়। তাহলে আমরা লিখলাম ই কিংবা উকারান্ত উপসর্গের পর কয়েকটি ধাতুর স্থা, সৎ, সঞ্চ, শীত, শীত ইত্যাদি এই ধাতুগুলোর যে দন্তস্ব, দেখো এই ধাতুগুলো লিখতে আমরা দন্তস্বয়ের ব্যবহার কিন্তু করেছি। এখানে দন্তস্ব আছে, এখানে আছে, এখানে আছে, এখানে, এখানে। এই দন্তস্বটা যখন নতুন আরেকটি শব্দ তৈরি হচ্ছে, সেই নতুন শব্দটি তৈরি হওয়ার পরে দন্তস্বটি আর দন্তস্ব থাকছে না, সেটি মূর্ধন্য শয়ে পরিবর্তিত হয়ে যাচ্ছে। আমরা কিছু উদাহরণ দিলে জিনিসটি আরো স্পষ্ট হয়ে যাবে। যেমন যেমন অভিষেক শব্দটিকে আমরা এখানে একটু উল্লেখ করতে চাই। অভিষেক কিংবা অভিষিক্ত এই শব্দটির সঙ্গে আমরা কম বেশি সবাই পরিচিত। অভিষিক্ত উদাহরণ আমরা লিখছি, যেমন অভি এর সঙ্গে শীত ধাতু ত প্রত্যয়। অভি অভি এর সঙ্গে এই যে ইটা রয়েছে, ই ভয়ের রস্বইকারে ই, তার মানে ই কারান্ত উপসর্গ এটি অভি। অভি এর পরে শীষ ধাতু রয়েছে, শীষ ধাতুর সঙ্গে আমাদের রয়েছে ত প্রত্যয়। তাহলে কি হচ্ছে? এটা মিলে হচ্ছে অভিষিক্ত। অভিষিচ যোগ ত প্রত্যয়, অভিষিক্ত। কিন্তু যখন অভিষিক্ত লিখছি আমরা তখন কিন্তু আর দন্তস্ব নেই। সিচে দন্তস্ব ছিল, কিন্তু যখন অভিষিক্ত হয়ে যাচ্ছে তখন কিন্তু সেটি মূর্ধন্য স হয়ে যাচ্ছে। অভিষিচ যোগ ত প্রত্যয়, অভিষিক্ত। এরকম অভিষেক কথাটার সঙ্গে যদি আমরা পরিচিত হতে চাই যে কি করে এলো, সেখানে শীষ ধাতুটা বিবর্তিত হয়ে হচ্ছে শেখ, শীচ হয়ে যাচ্ছে শেখ, আর তার সঙ্গে হচ্ছে অপ্রত্যয়, আর পিছনে
অভি উপসর্গ। তাহলে কি দাঁড়ালো? অভি উপসর্গের সঙ্গে সিচ বা শেক এর সঙ্গে অ, দুটো সবগুলো মিলে হচ্ছে অভিষেক শব্দটি। অভিষেক, কিন্তু যখন অভিষেক তখন কিন্তু আর দন্তস্ব নেই, সেটি মূর্ধন্যস্বয়ে অলরেডি পরিবর্তিত হয়ে গেছে। এই ধরনের আমরা আরো উদাহরণ দিতে পারি। যেমন মনে করো স্থান, স্থা যোগ অন প্রত্যয় যোগে স্থান শব্দটি তৈরি হয়। আমরা স্থান শব্দটির লিখব এখানে। যেমন স্থা যোগ অন, স্থা লিখতে দন্তস্বর ব্যবহার রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। স্থা ধাতুর সঙ্গে অন মিলে হচ্ছে স্থান, দন্তস্বরের ব্যবহার আছে। কিন্তু যদি আমরা প্রতিষ্ঠান লিখি, প্রতি, এখানে দেখো রসইকার রয়েছে কিন্তু তয়, তাহলে প্রতি যোগ স্থা যোগ অন। কিন্তু যখন প্রতিষ্ঠান শব্দটি আমরা লিখছি তখন কিন্তু আর দন্তস্ব নেই, এটা হয়ে গেছে এই যে মূর্ধন্যস্বয় ঠ, অর্থাৎ প্রতি মূর্ধন্যস্বয় ঠয়ে আকার দন্তন্য প্রতিষ্ঠান। তাহলে এভাবে আমরা দেখতে পাচ্ছি যে ই কিংবা উকারান্ত উপসর্গের পর, উকারান্ত উপসর্গের পরে যদি কয়েকটি ধাতু স্থা, সৎ, সঞ্জ, সিচ, শীত এই ধরনের ধাতুগুলো আসে, সেই ধাতুগুলোর দন্তস্ব মূর্ধন্যস্বয়ে পরিবর্তিত হয়, সেটি আমরা দেখলাম। এরপরে আমরা আরেকটি নিয়ম নিয়ে আলোচনা করব, যে কিছু তৎসম এবং তদ্ভব শব্দ রয়েছে যে শব্দগুলিতে এমনিতেই মূলের অনুসরণে মূর্ধন্যস্বয়ের ব্যবহার হয়। এরকম কিছু শব্দ আমরা পাবো, তৎসম শব্দ, যেখানে মূলে ছিল মূর্ধন্যস্ব, সেটাই রয়ে গেছে। তো এরকম কিছু শব্দের উদাহরণ আমরা দিতে পারি। যেমন মহিষ। আর আমি নিয়মটা একটু লিখি, যে কিছু তৎসম শব্দে, এটি সম্ভবত আমাদের 5 নম্বর নিয়ম, কিছু তৎসম শব্দে মূলের অনুসরণে, মূর্ধন্যস্ব ব্যবহৃত হয়। এটাও আমাদের মনে রাখার জন্য অপেক্ষাকৃত সহজ। এ ধরনের কয়েকটি শব্দের উদাহরণ আমরা দিতে পারি। যেমন মহিষ, মহিষ শব্দ, এটিতে মূর্ধন্যস্বর ব্যবহার রয়েছে। আমরা যে মোষ লিখি, মোষেও কিন্তু মূর্ধন্যস্ব রয়েছে। আমরা যদি ষষ্ঠী কথাটার কথা মনে করি, ষষ্ঠী, ষষ্ঠীতে মূর্ধন্যস্ব এ ঠয়ে দীর্ঘইকার। ষষ্ঠী থেকেই কিন্তু আমরা পেয়েছি 60 শব্দটি, 60, এটি আমরা ষষ্ঠী শব্দ থেকে পেয়েছি। আমরা মেষ, মেষ কথাটির সঙ্গে পরিচিত, মেষ পালক, এই মেষে কিন্তু মূর্ধন্যস্ব, আর এই মেষ এসেছে মিষ ধাতুর সঙ্গে অপ্রত্যয় যুক্ত হয়ে এসেছে মেষ, মিষ যোগ অ থেকে, তার মানে মূলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মূর্ধন্যস্বই রয়েছে। আর মূলের অনুসরণে আমরা নতুন শব্দটি পেয়েছি, সেখানেও মূর্ধন্যস্ব রয়েছে। ষাঁড় কথাটি আমরা তো জানি, ষাঁড় চিনি আমরা সবাই, ষণ্ড থেকে হয়েছে ষাঁড়। মূলে মূর্ধন্যস্বই ড, মূর্ধন্যস্ব মূর্ধন্য নয় ড, ষণ্ড থেকে আমরা ষাঁড় এই শব্দটি পেয়েছি। তাহলে আমরা বুঝলাম যে কিছু তৎসম বা কিছু তদ্ভব শব্দে, কিছু তদ্ভব রয়েছে, কিছু তৎসম ও তদ্ভব শব্দে মূলের অনুসরণে মূর্ধন্যস্ব ব্যবহৃত হয়। এরপরে আমরা
আরো একটি নিয়ম লিখব। সমাসবদ্ধ কিছু শব্দের বেলায় এই নিয়মটি, সমাসবদ্ধ কিছু শব্দের বেলায়, সমাসবদ্ধ কিছু শব্দে প্রথম পদের শেষে যদি রসই, রসউ, রি কিংবা ও থাকে, তাহলে পরবর্তী পদের শুরুতে যদি দন্তস্ব থাকে, সেই দন্তস্বটি মূর্ধন্য ষয়ে পরিবর্তিত হয়। তাহলে আমরা লিখব সমাসবদ্ধ পদের প্রথম পদের শেষে, সমাসবদ্ধ পদের প্রথম পদের শেষে, পদের শেষে যদি রসই, রসউ, রি কিংবা ও থাকে, রসই, রসউ, রি কিংবা ও থাকে, তাহলে পরবর্তী পদের প্রথমের দন্তস্ব মূর্ধন্য ষ হয়ে যায়। প্রথমে দন্তস্ব মূর্ধন্য ষ হয়ে যায়। সমাসবদ্ধ পদের প্রথম পদের শেষে যদি রসই, রসউ, রি ও থাকে, তাহলে পরবর্তী পদের প্রথমের দন্তস্বটি মূর্ধন্য ষ হয়ে যায়। এ ধরনের কিছু শব্দ রয়েছে সমাসবদ্ধ শব্দ। তবে যদি সাত দন্তস্ব আকার খণ্ডত সাত প্রত্যয় যোগে কোনো শব্দের ব্যবহার হয় পরবর্তী পদে, তাহলে কিন্তু ওই সাত প্রত্যয়ের দন্তস্বটি মূর্ধন্য ষ হয় না, ওটি দন্তস্বই থাকে, অর্থাৎ অপরিবর্তিত থাকে। কিন্তু সাত প্রত্যয়ের ব্যবহার ছাড়া অন্যান্য ক্ষেত্রে যদি এরকম ঘটে, অর্থাৎ প্রথম পদের শেষে রসই, রসউ, রি কিংবা ও থাকে, তাহলে পরবর্তী পদের শুরুতে দন্তস্ব থাকলেও সেটি মূর্ধন্য ষ হয়ে যায়। যেমন আমরা যুধিষ্ঠির এই শব্দটি এখানে লিখতে পারি, যুধি আর স্থির, এই স্থিরে কিন্তু দন্তস্ব রয়েছে, যুধি এবং স্থির। কিন্তু যখন আমরা যুধিষ্ঠির লিখছি, যুদ্ধে স্থির থাকেন যিনি, তখন কিন্তু মূর্ধন্য ষয়ে ঠ হয়ে যাচ্ছে যুধিষ্ঠির লেখার সময়। এরকম আরো উদাহরণ রয়েছে। যেমন আমরা শুধু সম, সম আমরা লিখি কি দিয়ে? সম দন্তস্ব দিয়ে লিখি, সম। কিন্তু যদি আমরা বিষম লিখি, বিষম, তখন কিন্তু আর এই সম দন্তস্বয়ে সম এটি কিন্তু আর থাকছে না, তখন সেটা হয়ে যাচ্ছে মূর্ধন্য ষ হয়ে যাচ্ছে। যেমন বিষম যখন হচ্ছে বি যোগ সম, তখন কিন্তু হয়ে যাচ্ছে বানানটা এরকম বিষম। ঠিক আছে? এভাবে আমরা দেখতে পাচ্ছি যে সমাসবদ্ধ শব্দ যদি হয়, সেক্ষেত্রে পরপদের শুরুর দন্তস্বটি মূর্ধন্য ষয়ে পরিবর্তিত হয়। যদি প্রথম পদটির শেষে এই যে রসইকার, এখানে ধয় রসইকার আছে, এখানে বয় রসইকার আছে, এরকম আরো অনেক শব্দ রয়েছে। যেমন উকার যদি থাকে, যেমন সুষম, আমরা সু যোগ সম, এখানে উকার রয়েছে, সুষম, অথচ যখন আমরা সুষম লিখি তখন কিন্তু মূর্ধন্য ষ আর ম হচ্ছে সুষম, কিন্তু শুরুতে ওর কিন্তু ছিল দন্তস্ব সুষমে। যখন সমাসবদ্ধ হচ্ছে, যখন প্রত্যয় যুক্ত হচ্ছে, সমাসের মধ্যেও কিন্তু প্রত্যয় হতে পারে, তখন সেটি হয়ে যাচ্ছে মূর্ধন্য ষ সুষম। আর আমরা কি বলেছি? তবে যদি সাত প্রত্যয় যোগে সমাস হয়, অর্থাৎ সমাস হচ্ছে কিন্তু প্রত্যয় যুক্ত হচ্ছে সাত পরবর্তী পদের সঙ্গে, সেই সাতের দন্তস্ব কিন্তু অপরিবর্তিত থেকে যাচ্ছে, সেটি আর পরিবর্তিত হচ্ছে না। যেমন আমরা ভূমিস্বাদ কথাটি শুনেছি, আমরা ধূলিস্বাদ শুনেছি, তাই না? এই যে শব্দগুলি রয়েছে, সেখানে কিন্তু আমরা দন্তস্ব দিয়েই লিখব, সেখানে মূর্ধন্য ষ হবে না। এটি একটি ব্যতিক্রম। যেমন আমি লিখে দেখাচ্ছি, ভূমিস্বাদ, এই যে ভূমিস্বাদ, এখানে কিন্তু দন্তস্বই থেকে গেছে। কিংবা ধূলিস্বাদ,
অগ্নিস্বাত, এই যে শব্দগুলি এখানে কিন্তু দন্ত স অপরিবর্তিত থেকে গেছে। তাহলে আমরা দেখলাম সমাসবদ্ধ পদের প্রথম পদের শেষে যদি ইউ রি ও থাকে তাহলে পরবর্তী পদে প্রথমের দন্ত স মূর্ধন্য স হয়ে যায়। আরো দুটি নিয়ম রয়েছে, যেমন কয়েকটি শব্দ রয়েছে, যেমন নি, যেমন দুহ, যেমন চতুহ, যেমন আবি, এই যে কিছু শব্দ রয়েছে, যেমন আরো রয়েছে যেমন বহি, এই শব্দগুলোর পরে যদি ক খ প ফ আসে তাহলে এই শব্দগুলিতে যে বিসর্গটি রয়েছে সেই বিসর্গটি কিন্তু মূর্ধন্য ষয়ে পরিবর্তিত হয়। যেমন মনে করো আমরা যদি দুষ্কর লিখি, দুহ যোগ কর, তাহলে দুষ্কর বানানে কিন্তু আমরা লিখব মূর্ধন্য ষয় ক। আমরা যদি বহিষ্কার লিখি তাহলে বহিষ্কারে কিন্তু আমরা মূর্ধন্য ষয় ক এটা লিখব। আমরা যদি নিষ্কাম শব্দটি লিখি আমরা কিন্তু মূর্ধন্য ষয় ক আকার লিখব, অর্থাৎ নিষ্কামে নিহ এর বিসর্গটি মূর্ধন্য ষয় পরিবর্তিত হয়ে যাবে। আমরা যদি চতুষ্পদ লিখি, চতুহ এর বিসর্গটি কিন্তু মূর্ধন্য ষয় প দ এভাবে হয়ে যাবে। আমি এটি আর লিখলাম না। তাহলে কয়েকটি শব্দ যেমন নি, দু, বহি, আবি, আবিষ্কার, চতু, এই সব শব্দের পরে যদি ক খ প ফ আসে তাহলে সেই বিসর্গটি মূর্ধন্য ষয় পরিবর্তিত হবে। আরেকটি নিয়ম রয়েছে যেটি সবশেষে আমরা বলবো, সেটি হচ্ছে কিছু শব্দে এমনিতেই মূর্ধন্য ষ হয়, যেটাকে বলা হয় নিত্য মূর্ধন্য ষ। অর্থাৎ নিয়মটি এরকম যে কিছু শব্দে এমনিতেই মূর্ধন্য ষ হয়, যেটাকে নিত্য মূর্ধন্য ষ বলে। যেমন আমরা বলতে পারি আষাঢ়, যেমন শট, বাষ্প, ঈষৎ, গ্রীষ্ম, এই ধরনের শব্দগুলি যাতে এমনিতেই মূর্ধন্য ষ হয়। আমি দু চারটি শব্দ লিখছি, যেমন বাষ্প, তাই না, বাষ্প, যেমন আষাঢ়, যেমন মনে করো গ্রীষ্ম, ভূষণ, গ্রীষ্ম, যেমন ভূষণ, এই যে শব্দগুলি রয়েছে, যেমন পৌষ, যেমন পাষাণ, যেমন পুরুষ, এই যে শব্দগুলি এখানে এমনিতেই মূর্ধন্য ষ হয়, এমনিতেই মূর্ধন্য ষয়ের ব্যবহার হয়। তো এভাবে আমরা মূর্ধন্য ষ তৎসম শব্দে কোথায় কোথায় ব্যবহৃত হয় সেটি জানার চেষ্টা করলাম আজকের ক্লাসে। তোমরা বাড়িতে এটি আরো অনেক বেশি করে অনুশীলন করবে যে তৎসম শব্দে কোথায় কোথায় মূর্ধন্য ষয়ের ব্যবহার হয়। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্তই। ভালো থাকবে সবাই। তোমাদের জন্য আবারও অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাই।